চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে পৃষ্ঠ শক্তি। আমাদের আজকের টপিক হচ্ছে পৃষ্ঠ শক্তি। গত ক্লাসে আমরা পৃষ্ঠ টান পড়ছিলাম। পৃষ্ঠ টান জিনিসটা কি ছিল মনে আছে আপনাদের? তরলের কিন্তু বৈশিষ্ট্য। এটা অনেকে মনে করে প্রবাহীর বৈশিষ্ট্য। না স্যার, পৃষ্ঠটান হচ্ছে তরলের বৈশিষ্ট্য, শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য। তরলের উন্মুক্ত পৃষ্ঠ, যে পৃষ্ঠটা উপরে থাকে, তুমি যদি একটা পানির জার নাও, উপরের পৃষ্ঠটা, অথবা একটা পানির ফোঁটাকে উপরে ছোটা মারো, এটা গোলক হয়ে গেছে, এই গোলক আকারের বাইরের যে পৃষ্ঠটা আছে ওই পৃষ্ঠটা, এই পৃষ্ঠ দরজা অফ করে দেয় পুরোপুরি। এই পৃষ্ঠটা মধ্যে একটা টান থাকে, সেটাকে পৃষ্ঠটান বলছিলাম, তা আমরা পড়ালেখা করছি। এখন আমরা পৃষ্ঠটান থেকে পড়ব হচ্ছে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি সংজ্ঞাটা একটু দেখো স্যার। নির্দিষ্ট তাপমাত্রায় বা সমুষ্ণ অবস্থায় বলতে পারো স্যার। সমুষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল। লিখো একটু পৃষ্ঠ শক্তি সংজ্ঞাটা লিখে ফেলো। সমুষ্ণ অবস্থায় কোনো তরলের, সমুষ্ণ সমান উষ্ণ, মানে নির্দিষ্ট তাপমাত্রায় বলতে পারো। নির্দিষ্ট তাপমাত্রায় কথাটার এক শব্দ হচ্ছে সমুষ্ণ অবস্থায়। সমুষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলে, মুক্ত তল মানে বাইরে যেটা আছে আর কি, সমুষ্ণ অবস্থায় কোনো তরলের মুক্ত তলের, কোনো তরলের মুক্ত তলের কি করতেছি, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পন্ন কাজের পরিমাণ। বৃদ্ধির জন্য কাজের পরিমাণ, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কাজের পরিমাণ। ঠিক আছে, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কাজের পরিমাণ, যা তরলে বিভব শক্তি রূপে সঞ্চিত হয়। যা তরলে, তুমি যেহেতু কাজ করছো, নিশ্চয়ই কোনো একটা শক্তি দিয়ে কাজ করছো, তো তোমার একটা শক্তি খরচ হয়েছে, ওই শক্তিটা গেল কোথায়? শক্তি তো সংরক্ষণশীল, ওই শক্তিটা কোথায় যাবে স্যার? তরলের মধ্যে একটা বিভব শক্তি রূপে সঞ্চিত হয়ে থাকবে। এটা বুঝতে পারছো স্যার? তো তাহলে যা তরলে, হ্যাঁ দেখছো, বিভব শক্তি কিন্তু অবস্থার কারণে হয়ে থাকে, এটাও একটা অবস্থা। তরলে বিভব শক্তি রূপে সঞ্চিত হয়, তাকে পৃষ্ঠ শক্তি বলে। পৃষ্ঠ শক্তি বলে। হ্যাঁ, এটা এক প্রকার বিভব শক্তি, তো তবে এটা স্পেশাল বিভব শক্তি, এটার নাম আমরা পৃষ্ঠ শক্তিই বলবো। যেটা কি হয়, তরলের মুক্ত তলের ক্ষেত্রফল বেড়ে গেলে। বুঝতে পারছো? তোমরা কখনো ওই যে সাবানের ফেনা, এটাকে যখন ভেতরে ছোট্ট একটা পাইপ ঢুকায়, অনেক সময় দেখবা ভিডিও কিছু আছে, ওই সাবানের ফেনার ভিতরে একটা পাইপ ঢুকাই দিচ্ছ, ফু দিয়ে এটাকে ফুলাচ্ছ, এটাকে ফুলানোর সময় এটার বাইরের ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে যায়। বেড়ে গেলে এটার মধ্যে পৃষ্ঠ শক্তি জমা হয়। এক নাম্বার 2, আরও একটা প্রসেস আছে, সেটা কি জানো? তুমি হঠাৎ করে পানির একটা বড় ফোঁটা আছে, পানির বড় ফোঁটাকে যখন ভেঙে ফেলবা, হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলছো, ছোট ছোট অনেকগুলো ফোঁটা হয়ে গেছে। এবারে বলো স্যার, বড় ফোঁটার উন্মুক্ত বা মুক্ত তলের ক্ষেত্রফল বেশি, নাকি ছোট ছোট ফোঁটাগুলো সমষ্টিগতভাবে বেশি হবে? ছোট ছোটগুলো সমষ্টিগতভাবে বেশি হবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি অঙ্ক করার সময় দেখবো যে কেমনের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। সো পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। যখন বেড়ে যায় তখন কিন্তু এখানে একটা কাজ হয়।
তো এই কাজের জন্য নিশ্চয়ই কোনো একটা শক্তি খরচ হচ্ছে, তাপ শক্তি আসলে শোষিত হয়ে খরচ হয়ে যায়, তাপ শক্তি শোষিত হিসেবে খরচ হয়ে যায়। যেহেতু তাপ শক্তি শোষিত হয়ে খরচ হয়ে যায়, কোনো বস্তু কেমিস্ট্রিতে পড়ছো, তাপ শোষিত হইলে কোনো একটা যৌগতে কোনো একটা দ্রবণে তাপ শোষিত হইলে সেটা কি হয়ে যায়, ঠান্ডা হয় না গরম হয়? কে বলবা? ঠান্ডা, ঠান্ডা হয়ে যায়। ভেরি গুড, কেমিস্ট্রি ভালো মতো করে পড়ছে, ভেরি গুড। হ্যাঁ, তাপ হারি, তাপ হারিতে তাপ শোষিত হয়, তাপ হারাই। এখানেও যখন কাজ হয়ে যাবে নিজের মধ্যে, ফোঁটাগুলা ঠান্ডা হয়ে যায়। এই জন্য শাওয়ারের পানি, তুমি যখন শাওয়ার অন করো, শাওয়ারে যত বেশি ছোটো ছোটো ছিদ্র থাকবে, যত বেশি এগুলো থাকবে, পানিটা এসে যতগুলো ফোঁটায় বিভক্ত হয়ে যাবে তত ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছো? সো নর্মাল পাইপের পানি থেকে ওই শাওয়ারের মধ্যে ছোটো ছোটো বিন্দু বিন্দু হয়ে যাওয়া পানিগুলা বেশি ঠান্ডা হয়। বুঝতে পারছো নাকি পারো নাই? ঠিক আছে। তো এইখানে কিন্তু আসলে মূল মেকানিজমটা, কেন শাওয়ার দিয়ে গোসল করা হয়। কেন স্যার একটা কল ছেড়ে দিয়ে তো আমি মাথার উপর টাপ টাপ পানি ফেলাই গোসল করতে পারতাম, তো একটু ঠান্ডা, তোমাকে একটু আরাম দেওয়ানোর জন্য শাওয়ারে এটা করা হয়। আগেরকার শাওয়ারে 5-7টা ছিদ্র থাকতো, এখন মনে হয় 40-45টা ছিদ্রওয়ালা বড় বড় কিছু শাওয়ার আছে। হ্যাঁ, সো ওইগুলাতে যারা বিশাল বড় বড়, তোমরা টাকা পয়সা ইনকাম করলে বিশাল বড় বড় নিজের পার্সোনাল একটা শাওয়ার রুম থাকবে, ওইখানের মধ্যে এরকম করে রাখবা আর কি। ঠিক আছে, সায়েন্সটাকে ইউজ করবা, সব জায়গায় কাজে দিবে। ওকে স্যার, তাহলে ক্ষেত্রফল যদি আমরা বাড়াতে চাই, ক্ষেত্রফল বাড়াতে চাইলে আমাকে একটা কি দিতে হবে? শক্তি দিতে হবে। কোন ক্ষেত্রফল স্যার? মুক্ত তলের ক্ষেত্রফল, বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বেড়ে গেলে আমার কাজটা বেড়ে যাচ্ছে, তখন এখানে শক্তি হিসাবে জমা হয়ে যাচ্ছে ওই কাজের অংশটা, নিশ্চয়ই একটা শক্তি খরচ করে। যেমন এখানে কি বলতেছিলাম পানির ফোঁটার ক্ষেত্রে, যে পানির ফোঁটার তাপটা কমে যাচ্ছে, তাহলে তাপ শক্তি কোথাও একটা চলে গেছে নিশ্চয়, তাই তো ঠান্ডা হয়ে গেছে। তাপ শক্তিটা কোথায় চলে গেছে? পৃষ্ঠ শক্তি চলে গেছে, পৃষ্ঠ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে স্যার, ওকে, ভেরি গুড। কনসেপ্ট খুবই সহজ, কনসেপ্টের চেয়ে বেশি সহজ হচ্ছে তোমার সূত্রটা। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি তুমি যদি, তুমি সংজ্ঞাতেই বলছো, সংজ্ঞা থেকে কি জানো? সংজ্ঞা থেকে জানো হচ্ছে পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল প্রতি একক ক্ষেত্রফলে কাজ, না কাজ ডিভাইডেড বাই প্রতি একক ক্ষেত্রফল পার্থক্য, পরিবর্তন, পরিবর্তনের জন্য আমরা ডেল দিই। পার্থক্য, পরিবর্তন, একটা পার্থক্য হয়েছে না, আগে কিছু একটা ছিল, নতুন কিছু একটা হয়েছে। তো যেই পরিমাণটা বাড়ছে বা কমছে, যে পরিমাণ পার্থক্যটা হয়েছে সেটা হচ্ছে ডেল এ, ডেল এ পরিমাণ পার্থক্য হয়েছে। সো এটাকে যদি তুমি করে দেখো, লিখে ফেলো। ঠিক আছে, এটা সূত্র। কিন্তু আলটিমেটলি যদি আমরা এটাকে ভেঙে ফেলি, কৃতকার্যিকলটা আমরা কি জানি? এফএস জানি স্যার। হ্যাঁ, মানে এফএস তো জানি নাকি স্যার? তো আমরা এখানে একটা জিনিস বলবো আর কি স্যার, এখানের মধ্যে আমরা ধরে নিব, ধরো এখানে একটা বক্স আঁকি। ঠিক আছে, ধরো এটা ক্ষেত্রফলটা আমার একটুকু পরিমাণ বেড়ে গেছে, বেড়ে যাওয়াতে আমার বৃদ্ধিপ্রাপ্ত অংশ হচ্ছে আমাদের বি। তাহলে বল প্রয়োগ করে আমরা সরণ ঘটাইছি কতটুকু, বাড়াইছি কতটুকু? বি পরিমাণ, না স্যার? ওকে, নিচে আমাদের কি আছে? নিচে আমাদের ক্ষেত্রফলের জন্য আমার কতটুকু বাড়ছে? এইটুকু পরিমাণ অংশ চারিদিকে আমার বেড়ে গেছে, তাহলে এইটুকু পরিমাণ অংশ ধরো আমার চারিদিকে বেড়ে গেছে না, এইটুকু অংশ আমাদের কি হয়েছে? আমরা এখানে আঁকছি চিত্র, হ্যাঁ ঠিক আছে, এইটুকুটাকে আমরা এল প্রকাশ করতেছি। দেখো এইটাকে আমি এলই দিই, এইটা যদি এল হয়, বেড়ে যাওয়া অংশটার ক্ষেত্রফল একবার চিন্তা করে দেখো তো স্যার, এদিকে বি হবে, এদিকে এল হবে না স্যার? বিএল হবে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা আমাদের বিএল আসতেছে স্যার। আরেকটু যদি আমরা আগাই, এই পৃষ্ঠটানের যেই বলটা ছিল, সেই বলটা কি ছিল? পৃষ্ঠটান ইকুয়াল টু ছিল পৃষ্ঠটানের যে বল ডিভাইডেড বাই কার্যকর দৈর্ঘ্য, ডিভাইডেড বাই কার্যকর দৈর্ঘ্য। তো ওই কার্যকর দৈর্ঘ্যটা আমার এখানের জন্য, যেমন ধরো যে কি 12 হবে, এখানে ধরো যে আমি ইয়া করতেছি 12 আসতেছে, আগে দেখাইছি। তো 12 যদি হয়, আমরা টান ইন্টু ধরো যে 2L দিলাম, উপরে বি দিলাম, 12 না শুধু এল দিই, কার্যকর দৈর্ঘ্য, নিচেও তোমার কার্যকর দৈর্ঘ্য পরিমাণ বাড়লো, টান ইন্টু এল ইন্টু বি লিখলাম,
বি ইন্টু এল লিখলাম, বিএল বিএল কাটাকাটি চলে যাবে, আমার পৃষ্ঠশক্তি ই ইকুয়াল টু কি চলে আসবে, টি চলে আসবে। তাহলে পৃষ্ঠশক্তি কিন্তু টেনশন বা পৃষ্ঠ টানের সমান হয়ে যায়। পৃষ্ঠ টান ইকুয়াল টু পৃষ্ঠ, বলো, পৃষ্ঠ টান ইকুয়াল টু কি হয়ে যায়, পৃষ্ঠ শক্তি হয়ে যায়, মানের দিক দিয়ে সমান হয়ে যায়। এই দুটার কিন্তু সেম না। পৃষ্ঠ শক্তি একক ক্ষেত্রফলে কৃত কাজ বা জুল পার মিটার স্কোয়ার, আর পৃষ্ঠ টান কি ছিল স্যার, পৃষ্ঠ টান কি ছিল স্যার, নিউটন বল পার মিটার ছিল, নিউটন পার মিটার ছিল না স্যার, ওটা ছিল নিউটন পার মিটার এককে। মানের দিক দিয়ে সমান হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন রাশি প্রকাশ করে। তোমরা এখানে নিচে লিখবা কি জানো স্যার, যে পৃষ্ঠ শক্তির মান পৃষ্ঠ টানের সমান, মান সমান, দুইটা কিন্তু একই জিনিস। ক্যালকুলেশনটা বেসিক্যালি তোমাকে 3D ভাবে বুঝাতে পারলে খুব বেশি ভালো হইতো আর কি, ঠিক আছে স্যার। তো আমরা এখানে এল বলতে আসলে কার্যকর দৈর্ঘ্যটাই ইয়ে করে বুঝাচ্ছি। দেখো আমার এখানে এটা এই পুরা জিনিসটার জন্য সারফেস যদি আমরা চিন্তা করি, পুরা ইয়ার জন্য ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফলের পরিবর্তন যখন একটা সুইয়ের জন্য চিন্তা করব বা সুইয়ের জন্য না করি, দাঁড়াও এটাকে আমরা কোন ধরনের শেপ চিন্তা করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি তোমাদেরকে একটু চিন্তা করে বলি। হ্যাঁ, ধরো যে এই এল পরিমাণে বাড়ছে কার্যকর দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড, এইবারে বুঝাই দিই। এখানে এটা দিয়ে বুঝাইতে পারবো, যদি এটা লাগে না তারপরে বুঝাই দিই। পৃষ্ঠটান ধরো যে তোমার এই পাশেই পড়ছে শুধুমাত্র, তাই তো এই পাশে বাড়ছে, চারপাশে বুঝলে চারপাশেই বাড়তো, চারপাশে পড়লে চারপাশেই বাড়তো। আগে এক পাশ দিয়ে দেখাই দিই, তারপরে একইভাবে আমার চারপাশ থেকে বেড়ে গেছে এরকম ধরে নিব, ঠিক আছে স্যার। এক পাশ থেকে ধরো আমরা চিন্তা করে বাড়ালাম, এক পাশ থেকে যদি আমাদের বাড়ে তাহলে এই পাশে আমার কতটুকু পরিমাণ বাড়লো, ধরো যে বি পরিমাণ সামনে গেল, এটা যাওয়াতে এখানে দৈর্ঘ্য ছিল এল, তাহলে বি ইন্টু এল, তাহলে পৃষ্ঠটানটা কার্যকর ছিল, এই আমার টানটা কার্যকর ছিল কোন জায়গায়, এই শুধুমাত্র এইচ বরাবর এল বরাবর কার্যকর ছিল না স্যার, তাহলে আমরা এল বরাবর কার্যকর দিয়েছি স্যার, ঠিক আছে। এখন একই জিনিসটা যদি তুমি এল 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 4L এর জন্য তুমি খাটাই দেখো, তাহলে উপরেও 4L হবে, নিচেও 4L হবে, শুধুমাত্র দুইটা এল বরাবর থাকলে উপরেও 2L হবে, নিচেও 2L হবে, বাস এতটুকু হচ্ছে তোমার এখানের মধ্যে পার্থক্য। কারণ এদিকে বিএল, এদিকে আবার বিএল বাড়বে, এদিকে বিএল বাড়বে, নিচে একটা বিএল বেড়ে যাবে, বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? তো তাহলে টানের কারণে চতুর্দিকে 4টা টানের কারণে তখন 4 বার হবে, উপরে যেমন 4 বার হবে, নিচেও ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। সো এটা 4 দিকে করো, 3 দিকে করো, 2 দিকে করো, 1 দিকে করো, সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমার পৃষ্ঠটানটা কি পৃষ্ঠশক্তির সমান আসতেছে, বুঝতে পারছো স্যার এখন? ঠিক আছে, এই জিনিসটা খুব বেশি মানে না, ক্যালকুলেশনটা তোমার তো একটা শেপ দিয়ে দেখাইছি, তোমাকে স্পেয়ার দিয়ে চিন্তা করে দেখাতে পারবো, সিলিন্ডার দিয়ে চিন্তা করে দেখাতে পারবো, কমপ্লেক্স ক্যালকুলেশনগুলো আসবে আর কি। কিন্তু দিন শেষে একই জিনিসই দেখা যাবে যে মুক্ত তলের জন্য আমরা যে পরিমাণ পৃষ্ঠশক্তি বৃদ্ধি পাচ্ছে সেটার মান কিন্তু পৃষ্ঠ টানের সমানই থাকে। বিটা হচ্ছে কি বৃদ্ধিপ্রাপ্ত অংশ, হ্যাঁ হ্যাঁ সরণদর্শী, অতটুকু পরিমাণ ক্ষেত্রফল বাড়ছে, বি ইন্টু এল পরিমাণ, এফ এর পরিবর্তে টি ইন্টু এল আসছে, এখান থেকে আসছে, টেনশন ইকুয়াল টু এফ বাই এল পড়ছিল না, তো এফ ইকুয়াল টু টি ইন্টু এল গত ক্লাসে পড়ে আসছিলাম। আরেকবার কি বুঝাবো? ক্যালকুলেশন আমার কাছ থেকে লাস্টে বুঝে নেবেন, কিন্তু এটা মেমোরাইজ করতে হবে, এই হলো কথা। পৃষ্ঠ টানের জন্য কৃত কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তো স্যার বলের মানে আমরা কি করব? বলের মানে আমরা বসাবো ওই যে পৃষ্ঠ টানের জন্য যেই বলটা ছিল সেটা গেল টান ইন্টু দৈর্ঘ্য, টান ইন্টু কার্যকর দৈর্ঘ্য, বলের জায়গায় বসাই দিছি, উপরে বি আছে, নিচে বসাইলাম ক্ষেত্রফল, ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, বি পরিমাণ বাড়ছে ইন্টু এল পরিমাণ বাড়ছে, বি ইন্টু এল পরিমাণ বাড়ছে, বসাই দাও স্যার। ক্লিয়ার? বিটা হচ্ছে তোমার বৃদ্ধিপ্রাপ্ত অংশ, আমরা ধরে নিলাম আর কি, চলক ধরে নিলাম। ইট ক্যান বি এনি ভ্যালু, 1 2 3 4 5 6 যে কোনো একটা ভ্যালু হতে পারে, 4.5 3.2 যে কোনো একটা ভ্যালু হতে পারে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পৃষ্ঠটান সমান পৃষ্ঠশক্তি বলবা না, পৃষ্ঠশক্তির মান পৃষ্ঠটানের সমান। কারণ ওই আগের কথা মানে হচ্ছে রাশি দুটো সমান করে ফেলা, রাশি দুটো কখনো সমান না, ঠিক আছে। রাজার কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, একজন ব্যবসায়ীর কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, রাজার ব্যবসায়ী তো সমান হইল না, তাদের টাকার পরিমাণ সমান, ঠিক আছে স্যার। এরকম রাজাকে তো তখন ব্যবসায়ীকে তার রাজা বলতে পারবে না, যদিও আজকের দিনে এটাই করে। টাকা যার তারই সম্মান, তারই পাওয়ার, তারই ক্ষমতা, নাকি স্যার? টাকা যার যত বেশি তার ক্ষমতা তত বেশি সম্মান করবে, কিন্তু রাজাকে ব্যবসায়ীকে রাজা বানিয়ে ফেলতেছো, এই হলো কথা। মানে টাকা যার আছে তাকে রাজা বানায়, ব্যবসায়ী না, নট নেসেসারিলি ব্যবসা হইতে হবে। চোর বাটপার টাকা মেরে এখন নিয়মের ফাঁকি দিয়ে টাকাগুলো নিজের করে ফেলছে, তাকেও তোমরা কি করতেছ? সম্মান দিচ্ছ। আমিও দিচ্ছি, সবাই দিচ্ছি, আমি তোমাদের কথা কেন বলবো, সবাই করতেছি, আমরা সোসাইটিতে এমন হয়ে গেছি আর কি। তো মাঝে মাঝে ভাবতে হবে আমাদেরকে কিভাবে চেঞ্জ করা যায়। সো দেখো, এইখান থেকে পৃষ্ঠশক্তি থেকে আমরা কিছু প্রবলেম করার জন্য সূত্র আর দুইটা সূত্র স্থাপন করে নিব। একটা লিখে হচ্ছে তোমার, যদি কোনো একটা বড় গোলক ভেঙে ছোট গোলকে হয়ে যায়, ধরো আর ব্যাসার্ধের একটা বড় গোলক আছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধের বড় গোলক, ক্যাপিটাল আর ব্যাসার্ধের বড় গোলক ভেঙে n সংখ্যক স্মলার ব্যাসার্ধের ছোট গোলকে পরিণত হলো, এত ব্যাসার্ধের ছোট গোলকে পরিণত হলো, তখন আমাদের কিভাবে এটা করতে হবে সেটা দেখব। এক্ষেত্রে আমাদের কৃতকাজের পরিমাণটা আমরা বের করব স্যার। কৃতকাজ সমান আমরা কি জানি? আমরা সূত্রই পড়ছি স্যার, কৃতকাজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ই ইন্টু এই যে পৃষ্ঠশক্তি ইন্টু ক্যাপিটাল এ, ঠিক না স্যার? ই এর জায়গায় আমরা মান হিসেবে ক্যাপিটাল টি বসাই দিতে পারি না স্যার, পৃষ্ঠটান বসিয়ে দিতে পারি, শুধু মানটা, ঠিক আছে স্যার। তারপরে যেহেতু ডাব্লিউ এর আমরা একক জানি, ঝুল অটোমেটিক চলে আসবে। তো ক্ষেত্রফল এবার কি হবে স্যার? গোলকের জন্য ক্ষেত্রফলের পার্থক্য কি হবে? বড় গোলকের ক্ষেত্রফল হবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা জানো কিনা সবাই? একটা গোলকের ক্ষেত্রফল কি হয়? পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ছোট গোলক একটা গোলকের জন্য ক্ষেত্রফল কত হবে? n স্কোয়ার আর স্কোয়ার, n সংখ্যক আছে তাই একটা n গুণ হবে, ঠিক কিনা? ওকে, তাইলে এখন আমাদের ক্ষেত্রফলের পার্থক্য ডেল এ কত হয়? ডেল এ ইকুয়াল টু হবে 4 পাই n আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। 4 পাই কমন নিয়ে ফেললে এখানে একটা 4 পাই পাবো, n স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে? সো এটাকে মুখস্থ করার মতো ডাইজেস্টেবল ভাবে যদি আমরা লিখতে চাই, লাস্টের টিটা লিখে দাও, এটা হচ্ছে কৃতকাজ। বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটা হইলে কৃতকাজ। তোমাকে এবার সামনে তাপগতিবিদ্যা বললে কিংবা বাচ্চাকালে তোমরা তাপের থেকে তাপশক্তি বের করার যে সূত্র পড়ছিল তাপমাত্রা পরিবর্তনের জন্য, সেইটার সূত্র এমএস ডেল থিটা একটা পড়ছিল না স্যার? কি পরিমাণ তাপশক্তি
কি পরিমাণ তাপ বের হয়ে গেছে এবার ইয়া করছে। সো কৃতকাজটা তো তোমার তাপশক্তি থেকে আসবে, কৃতকাজ গেলে তাপশক্তি বসাই দিবা, ms ডেল্টা দিটা বসাই দিবা, তাপমাত্রা কতটুকু কমবে বের হয়ে যাবে, m এর মান পাবা, ভলিউম টলিউম থেকে হিসাব করে m এর মানটা হিসাব করে নিয়ে আসবা, s এর মান বসাবা, আর ডেল্টা জিটা অটোমেটিক বের হয়ে যাবে। কি পরিমাণ তাপমাত্রা হ্রাস পাবে সেটাও বের করে ফেলতে পারবা। এটা আসবে অ্যাডমিশনে, এরকম করে আসবে তোমাদের অ্যাডমিশনে। এই টপিকটা বেসিক্যালি অ্যাডমিশনে বেশিরভাগ আসে। এই টপিকটা থেকে এই যে সৃজনশীল এখনো পর্যন্ত হয়নি, হয়েও যেতে পারে। অ্যাডমিশনে আসা অনেক কিছুই স্যারেরা কিন্তু ইন্টারে নিয়ে আসছে। হ্যাঁ, যেহেতু এই চ্যাপ্টারটা এই অংশটা অনেক দিন ধরে শর্ট সিলেবাস ছিল না, তোমাদের বড় ভাই বোনরা পাইছে না, 26 বেস আবার পাইছে। 26 বেসের কোয়েশ্চেন করলে বুঝতে পারবা যে স্যারেরা আবার কি করতেছে। হ্যাঁ, তো তোমাদের সময় আসতে পারে, মাথায় রাখো। আচ্ছা, তোমাদের এখানে অনেক সময় কি বড় ফুটার ব্যাসার্ধ দিবে, ছোট ফুটারটা দিবে না। কোথা থেকে আনবা জানো? যেহেতু পড়াচ্ছি একটু পাশে দেখাই দিয়ে ফেলে, এটা তোমাকে বড় ফুটার ব্যাসার্ধ দিবে, ছোট ফুটার ব্যাসার্ধ দিবে না। তো তোমরা তো জানো যে ভলিউমটা আলটিমেটলি সমান, ঠিক কিনা? সো এন সংখ্যক, অর্থাৎ আমি যদি একটা বড় ভলিউম নিই আর ছোট ভলিউমগুলোকে যদি ভি প্রাইম বলি, স্যার বড় ফোটার আয়তন ইকুয়াল টু এন সংখ্যক ছোট ফোঁটা সমান কিন্তু হতে হবে। এই পুরো অঙ্ক কিন্তু প্রত্যেকটা ফোঁটা ছোট ফোঁটাগুলো সমান সংখ্যক এন সংখ্যক ফোঁটার মোট আয়তনের সমান হবে না স্যার? তাহলে এন ইন্টু ছোট ফোঁটার আয়তন করলে পেয়ে যাব, রাইট? এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু এন ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। সো এখান থেকে তুমি সরাসরি পাই 4/3 পাই এগুলা কাটাকাটি করে দিব। কাটাকাটি করলে আমার এন থাকে, কিউবিক রুট অফ এন থাকে, স্মল আর থাকে, এটা পাওয়া যায়। এটা এমসিকিউ বা অন্যান্য কাজে অ্যাডমিশন করার সময় শর্টকাটে এটা সরাসরি করবা, আর রিটেনের মধ্যে তোমরা ভেঙে ভেঙে এই প্রসেসটা করবা এইচএসসি রিটেনে আসলে। কেমন স্যার? লিখছো? স্যার আমরা তাহলে নেক্সট অংশে চলে যায় নাকি? আচ্ছা, এইটা একটা কেস বলছিলাম, আরেকটা কেস কি বলছিলাম? সাবানের ফেনা, ওই ভেতরে তুমি একটা পাইপ ঢুকাই দিয়ে এটাকে ফু দিয়ে বড় করতেছো, সাবান ফেনা, অর্থাৎ ফাঁপা কোনো একটা গোলক, ফাঁপা কোনো একটা তরলের কোনো গোলক, সাবান ফেনাই হচ্ছে তার উদাহরণ। তো সেটাকে যদি আমরা আয়তন বাড়াই ফুলাই ফেলি আর কি, ঠিক আছে স্যার, ভেতরের আয়তনটা বাড়াই দিই, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যাবে না? আমাদের বড় গোলক হয়ে গেলে পৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যাবে না? কারণ কি বাড়ছে? বড় গোলক হলে আর বাড়ছে, আর যদি বেড়ে যায় ক্ষেত্রফল বেড়ে যাবে না? কারণ 4 পাই আর স্কোয়ার আর এর উপর নির্ভরশীল, আর এর বর্গের সমানুপাতিক। তো সেই হিসাবে আমরা এখানে এর আগের কেস লিখছিলাম কি স্যার? এত বড় গোলক, ঠিক আছে স্যার। এবারে আমরা লিখবো সাবান ফেনা ফুলিয়ে R1 ব্যাসার্ধ R1 হতে R2 করা হলে কৃতকাজ। এটা করব স্যার। কৃতকাজ আমরা কত পাবো? এই কৃতকাজ W ইকুয়াল আমরা কি জানি স্যার? আবার বলতেছি, পৃষ্ঠ শক্তি ইন্টু এ, এই জায়গায় আমরা টি বসাবো। এখানে আমাদের কি হবে? 4 পাই R2 নিশ্চয়ই বড় ফুলাইছি যখন, আর R1 ছোট, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বৃদ্ধিটা বের করে ফেলতে পারবো। এতটুকু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে পজিটিভ কাজ ওর ইয়ার উপরে
তাহলে এখন আমার 4 পাই কমন নিয়ে নেব, R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এটা দিই এখানে নাম দিই, এইটা হচ্ছে স্যার আমাদের সাবান ফেনা ফুলাই ফেললে কৃত কাজ কতটুকু করতে হচ্ছে। আদি ব্যাসার্ধ শেষ ব্যাসার্ধ তোমাকে দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই সাবান ফেনার জন্য পৃষ্ঠ টান তোমাকে বলে দেওয়া থাকবে। ঠিক আছে স্যার, লিখছেন তোমরা সূত্রগুলো তাহলে স্যার মুখস্থ করে ফেলবা। এবার চলো চট জলদি আমরা ইয়া করি। শেষ। এবারে চ্যাপ্টারের লাস্ট অংশ একেবারে শেষ টপিকে চলে আসছে, স্পর্শগুণ আর কৈশিকতা। স্পর্শগুণ কৈশিকতা। তো স্পর্শগুণটা কেন হয় হেডিং আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। হেডিং দিব স্পর্শ কোণ। আচ্ছা, তোমরা কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করার সময় তোমাদেরকে স্যারেরা সবসময় একটা কথা বলছে না যে স্যার ছোট চিকন ইয়ার মধ্যে মিনিস্কাস দেখা যায়, এই যে এরকম মিনিস্কাস দেখা যায়, নিচের লোয়ার মিনিস্কাস দেখতে হয়, বলে নাই? প্র্যাকটিক্যালি তো করি না স্যার, আমরা প্র্যাকটিক্যালি করি না। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো এমনিই করবো না স্যার, এটা বোঝা যায় না কিছু। তো আচ্ছা যাই হোক, যদি এটা না করো তাহলে ওইখানে বলতে পারতেছি না। আমি তোমাদেরকে অন্য কথা বলি, যেমন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো যে পানির গ্লাসের মধ্যে পানি তুমি ফিল আপ করতে 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 একটা সময় পানি একদম টুইটুম্বুর হয়ে চলে আসে, হ্যাঁ? তো তখনও এটা কিন্তু এখানের মধ্যে থাকতেছে, রাইট? সো এইটা টুইটুম্বুর হয়ে ফুলে যাচ্ছে, মূলদের পৃষ্ঠটানের জন্য ছিল। আর পানি যদি টুইটুম্বুর না থাকে, একটু লোয়ার অবস্থায় থাকে, তখন দেখবা পানি হালকা একটু দেবে আছে, মাঝখানের দিকে পানি একটু দেবে আছে। সো জিনিসটা অনেকটা এরকম হয়। এটা যদি আমাদের পাত্র হয়, খেয়াল করো, এটা যদি আমাদের পাত্র হয়, পানি একটুখানি এরকম হয়ে আছে, ঠিক আছে? একটুখানি এরকম হয়ে আছে। এটা হওয়ার পিছনে কারণ হইল যে পানি এখানে স্পর্শ করলে, যখন পাত্রের গায়ে স্পর্শ করছে, সেই সময়ে পাত্র তাকে পানির নিজেদের মধ্যে যে আকর্ষণ বল আছে তার চেয়ে বেশি বলে টানতেছে। মানে ওই যে পড়াইছিলাম সংশক্তি বল, আসঞ্জন বল, মনে আছে স্যার? সংশক্তি বল কোনটা ছিল? নিজেদের মধ্যে, একই পদার্থের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল ছিল সেটা ছিল সংশক্তি বল। তাহলে আমাদের সংশক্তি বল হলো পানির নিজেদের অন্যের মধ্যে বল। তাহলে পানির সংশক্তি বল অপেক্ষা আমাদের যে কাচের পাত্রে রাখছি, কাচের পাত্রের সাথে পানির অণুর, কাচের অণুর সাথে পানির অণুর আসঞ্জন যে বল আছে, আসঞ্জন বলটা একটু বেশি। তাই এর কারণে পানি তাকে টেনে একত্রিত করে রাখতে চায়, সোজাসুজি রাখতে চায়, যেটা পৃষ্ঠটানের প্রভাব, ঠিক না স্যার? কিন্তু তার এই সংশক্তি বলের চেয়ে তোমার কাচের আসঞ্জন বলটা একটু বেশি, যার কারণে সে একেবারে যতটুকু পানি টেনে নিজের কাছে নিয়ে রেখে দেয়, তো টানটা পড়লে মাঝখান থেকে কিছু পানি কমে যায়, ওই দুই পাশে চারিদিকে ছড়াই যাচ্ছে। দুই পাশে না তো, এটা তো 3D নাকি স্যার? এটা 3D, চারিদিকে ছড়াই পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটু দেবে যায়। এই দেবে যাওয়ার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এইখানে একটা স্যার কোণ উৎপন্ন হয়। এই কোণটাকেই আমরা বলতেছি হচ্ছে কি স্পর্শ কোণ। এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে স্পর্শ কোণ। পানির পাত্রের সাথে, কাচের পাত্রের সাথে পানির যেই কোণটা আছে, পানির তলের যেই
বাঁকাই যাওয়ার কোণটা আছে, এটার নাম হচ্ছে স্পর্শকোণ থিটা। কি বুঝো নাই? পুরো প্রসেসটা বুঝো নাই? আচ্ছা, পানি নর্মালি সমান থাকার কথা ছিল, সমান না থেকে এইভাবে একটু দেবে গেছে কেন? পানি নিজেদের মধ্যে আকর্ষণ বল, যে সংশক্তি বল আছে, সংশক্তি বলের কারণে সমান থাকে, এক লেভেল থাকে। তুমি দেখো নি তাহলে ভালো মতো করে, ঠিক আছে? তাহলে পানির ছোট্ট একটা গ্লাস নেবে, চিকন গ্লাস নিবে, তখন ভালো মতো বুঝে যায়। চিকন গ্লাসে বেটার বোঝা, যত চিকন হবে তত বেটার বুঝতে পারবো তুমি, কেমন? তো এই যে দেবে যাওয়ার কারণটা হচ্ছে পানির গ্লাসের যে পাত্রের সাথে পানির আসঞ্জন বলটা পানির সংশক্তি বলের চেয়ে বেশি হয়, পানির নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটার চেয়ে বেশি হয়, যার কারণে পাত্র পানিগুলোকে একটু টেনে নেয়, বেশি টান। আসঞ্জন বল হচ্ছে একটা পদার্থের সাথে ভিন্ন আরেকটা পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ। বুঝতে পারছো? গ্লাসের সাথে পানির আকর্ষণ, পানির সাথে পানির আকর্ষণ সংশক্তি বল, গ্লাসের সাথে পানির আকর্ষণ আসঞ্জন বল। ঠিক আছে স্যার? তো এখানে আমার কি বেশি? আসঞ্জন বল বেশি, সংশক্তি বল কম, যার কারণে পাত্রের দিকে পানিগুলো একটু টান খাচ্ছে। টান খাওয়াতে এখান থেকে মাঝখান থেকে পানি সরে যাবে, তো একটু টেনে গর্ত হয়ে যায় নিচে। এই গর্ত হওয়ার ঘটনার কারণে এখানে একটা কোণ তৈরি হয়, ঠিক কিনা? এখানে একটা কোণ তৈরি হয়, এই কোণের নাম হচ্ছে স্পর্শকোণ। অবশ্যই দুই পাশে কেন, চতুর্পাশে হয়েছে, এটা সমস্যা কোথায়? এটা তো 3D স্যার, নাকি? এই যে সমান 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 দুইটা কোণ উৎপন্ন হবে, চারিদিকে হয়েছে এটা, এটাকে চিন্তা করে চারিদিকে হয়েছে, এটা রাউন্ড না স্যার? এই অ্যাঙ্গেলটা রাউন্ড আকারে পানির সব দিকেই তুমি পাবা। বুঝতে পারছো? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? তো এটার নাম হচ্ছে আমাদের স্পর্শকোণ। ঠিক আছে? এটা কখন হয়? স্পর্শকোণটা এভাবে থাকলে এটা আমরা কি পাচ্ছি? সূক্ষ্মকোণ পাচ্ছি না স্যার? সূক্ষ্মকোণ নাকি? এটা পাত্রের গায়ের সঙ্গে, দেখো পাত্রের গায়ের সঙ্গে পানির তীর্যক্রিয়াটার। কিন্তু তুমি কখনো গ্লাসের মধ্যে পারদ নিয়ে দেখছো স্যার? পারদ, হ্যাঁ, গ্লাসের মধ্যে এবার যদি তোমরা কখনো পারদ নিয়ে দেখো, পারদ কেমন হবে স্যার? পারদ এইভাবে ফুলে থাকবে, হ্যাঁ। কি কি? আসঞ্জন বল কম, ভেরি গুড। এখানে উল্টা, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে দেখা যায় কি আসঞ্জন বলটা কম, তাদের সংশক্তি বল বেশি। পারদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল আছে, সেই সংশক্তি বলটা কাচের সঙ্গে পারদের আসঞ্জন বল অপেক্ষা বেশি হয়, তাই এটা ফুলে থাকে। না না, ওটা অন্য কারণে, ওটা কৈশিকতা, এর পরেই পড়বো। দেখো এবার তাহলে আমরা কি করব? এবার আমরা এইভাবে পাচ্ছি, কোনটা করা হয় কার সাথে? তলের সাথে, মানে পাত্রের সাথে। তো পাত্রের সাথে এখানে আমার কোনটা কত হয়েছে? স্থূলকোণ হয়েছে না স্যার? পাত্রের সাথে কোনটা স্থূলকোণ হয়েছে? অনেক সময় বাইরে থেকে করে বিপ্রতীপ কোণ, তো বাইরের এই কোণটাও হিসাব করে, সেম কথা। বুঝতে পারছো? এই পাশে যেমন আছে এই পাশেও সেম আছে। স্থূলকোণ যখন হয়ে যায়, স্থূলকোণ মানে বুঝতে হবে যে এটার যখন থিটা তাহলে সূক্ষ্মকোণ, স্পর্শকোণ যখন সূক্ষ্মকোণ, তখন হচ্ছে আমাদের আসঞ্জন বলটা বেশি, সূক্ষ্মকোণে আসঞ্জন বল বেশি, এবং কোনটা কি সংশক্তি বলটা কম। আর এখানে সংশক্তি বলটা বেশি, আসঞ্জন বল কম, তাই স্পর্শকোণটা কি হয়ে গেছে? স্থূলকোণ হয়ে গেছে। কম হওয়ার কারণ কি? আচ্ছা, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কেন হয়? আন্তঃআণবিক আকর্ষণ বিভিন্ন কারণে, কেমিস্ট্রিতে পড়ছো, এই কেমিস্ট্রিতে বিভিন্ন বন্ধন পড়ছো না? কি কি পড়ছো স্যার বলো দেখি? সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন। যেমন পারদের নিজেদের অণুগুলোর মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? ধাতব বন্ধন থাকে। আবার সাধারণ একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, ভ্যান ডার ওয়ালস বন্ধন, সেইগুলো আর কি। হ্যাঁ, এখন বসে বসে কেমিস্ট্রি পড়াবো? সব পড়াই দিব, দরকারের লাগলে, সমস্যা নাই, সময় থাকলে সবই পড়াবো। ধাতব বন্ধন কি? সবই পড়াই দিব। ভ্যান ডার ওয়ালস বন্ধন কি? সবই পড়াইতে পারবো। বুঝি নাই? স্পর্শকোণের সংজ্ঞা লিখো স্যার। কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে
কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে, বক্র তরল তলে, বক্র তরল তল, এই যে বাঁকানো যে তরল তল, বাঁকানো যে তরল তল, বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক, বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক। শুরু থেকে বলবো, শুরু থেকে বলি। কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে, স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে, অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে, অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে, যে কোণ উৎপন্ন করে তাকে তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে, তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে, তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে। হ্যাঁ, সব জায়গায় তরল আর কঠিনের স্পর্শ যেখানে হবে সেখানে স্পর্শকোণ থাকে। তুমি তোমার দেখা অনেক কিছুই বাকি, তোমার কেন পুরা মহাবিশ্বের অনেক কিছুই সকল মানুষের দেখা বাকি, ঠিক আছে? এই পুরা ইউনিভার্সের 95% হচ্ছে অবজার্ভ হয়নি, অজ্ঞাত। অবজারভেবল, সরি ভুল বলছি, অবজারভেবল ইউনিভার্সের মধ্যেও 5% মানে এক্সপ্লোর করা হয়েছে। তো মানুষ অনেক কিছুই জানে না, মানুষের সীমাবদ্ধ থাকে, তোমারও সীমাবদ্ধতা আছে, তুমি এই জন্য দেখো নাই। এখন থেকে একটু লক্ষ্য করবা, এক্সপেরিমেন্ট করবা, দেখতে পাবা। হ্যাঁ ঠিক আছে, আজকে একটু দেখাবো গ্লাসে। হ্যাঁ, গ্লাসের মধ্যে একটু চৌড়া গ্লাস তো কম বোঝা যাবে, চিকন চিকন যে গ্লাসগুলো থাকে ওইগুলো একটু বেশি বোঝা যায়। টেস্ট টিউবের মধ্যে ভেরি গুড, টেস্ট টিউবে বেটার দেখা যাবে, কারণ এখানে এত ক্ষুদ্র পরিবর্তন থাকবে তুমি বুঝতেই পারো না জিনিসটা। আচ্ছা শোনো শোনো, এবারে তরল আর কঠিন পৃষ্ঠের মধ্যে, না অন্য কারোর ক্ষেত্রে হয় না। স্পর্শ কোণটা তরলের সাথে কঠিনের স্পর্শ বিন্দুতে হয়, তাই তো সংজ্ঞার মধ্যে এটা বললাম। আচ্ছা লিখো, লিখো স্যার, কাঁচ ও বিশুদ্ধ পানির, কাঁচ ও বিশুদ্ধ পানির স্পর্শ কোণ, কাঁচ ও বিশুদ্ধ পানির স্পর্শ কোণ 8 ডিগ্রি। কোন কোন জায়গায় আবার 0 ডিগ্রি ধরে করে ফেলে, কারণ 8 ডিগ্রি প্রায় 0 ডিগ্রির কাছাকাছি তো ম্যাথের ক্ষেত্রে করে, এই জন্য 0 ডিগ্রি লিখলে ভুল হবে স্যার। তুমি ভ্যালু বসালে দেখবে যে প্রায় খুব একটা বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। 0.8 না 8 ডিগ্রি, মানে আমি তোমাকে বলতেছি কস সাইনের ক্ষেত্রে, তুমি যেটা বলতেছো সেটা কিন্তু ম্যাথ করার সময় কৈশিকতার অঙ্কের মধ্যে করছে আর কি। কস 8 ডিগ্রি প্রায় 1, এই জন্য আর কি। কিন্তু আসলে কাঁচ এবং বিশুদ্ধ পানির স্পর্শ কোণ করছে তোমার 8 ডিগ্রি। কত? 8 ডিগ্রি। তারপরে লিখো, রূপা ও বিশুদ্ধ পানির স্পর্শ কোণ 90 ডিগ্রি। রূপা এবং বিশুদ্ধ পানির স্পর্শ কোণ 90 ডিগ্রি। তাই রূপার পাত্রে পানি নিলে পানি একেবারে স্ট্রেট সোজা থাকবে। হ্যাঁ, রূপার পাত্রে পানি খাবা, আর কোনো কৈশিকতা সরি স্পর্শ কোণ দেখবে না, আর দেখবা কিন্তু এটা আসলে এইভাবে হয়ে একদম 90 ডিগ্রি হয়ে যাবে, সোজা সোজা। বুঝি নাই? স্টিলের গ্লাসেরটা আমি জানি না, বইতে যেগুলো আছে সেগুলোই বলতেছি, মুখস্থ করো, কারণ এমসিকিউতে দিয়ে দিতে পারে।
তারপরে লিখো স্যার কাঁচ এবং বিশুদ্ধ পারদের, কাঁচ এবং বিশুদ্ধ পারদের স্পর্শকোণ 139 ডিগ্রি। কাঁচ এবং বিশুদ্ধ পারদের স্পর্শকোণ 139 ডিগ্রি। তোমাদেরকে উদাহরণমূলক প্রশ্ন করতে পারে, পারদের, কাঁচ এবং পারদের স্পর্শকোণ স্থূলকোণ বা 139 ডিগ্রি কেন হয়? তোমরা কারণ দেখাবা কি? ওই একটা কথাই বলছি স্যার, যেটা বলছি ওইটাকে জাস্ট গুছায় লিখে দিয়ে আসতে পারবা। সংশক্তি বল কি আসঞ্জন বল কি বুঝাই দিবা। এখানে যেহেতু সংশক্তি বলটা আসঞ্জন বলের চেয়ে বেশি হয়, তাই এখানের মধ্যে এটা একটু উপরে ফুলে ওঠে আর কি, ঠিক আছে। আর একটু ব্যাখ্যা আছে, তোমরা বইগুলোতে গাইডগুলোতে খুঁজলে খুব সুন্দর ব্যাখ্যা পেয়ে যাবা, বিশেষ করে রয়্যাল গাইডটা খুঁজলে খুব সুন্দর ব্যাখ্যা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে স্যার স্পর্শকোণ আমাদের এখানে শেষ হইল। কৌশিকতা, কৈশিকতা ক্যাপিলারি। ক্যাপিলারি ইফেক্ট, কৈশিকতা। তোমরা তো জানো যে অতি সূক্ষ্ম সুষম ছিদ্রযুক্ত যে নল, এটাকে আমরা কৈশিক নল বলি, ঠিক না স্যার? কৈশিক নল নাম শুনছো? কৈশিক নালিকা, কৈশিক জালিকা, এগুলো বায়োলজিতে শুনছো তো, রাইট? কৈশিক শব্দের ক্যাপিলারি হিসেবটা হচ্ছে ক্যাপিলারি টিউব। এটা হচ্ছে খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম মানে কি একেবারে চিকন, খুবই সূক্ষ্ম চিকন এবং হচ্ছে তোমার কি লম্বা নলাকার, সুষম নলাকার, এটাকে আমরা কৈশিক নল বলতেছি। এই কৈশিক নলের মধ্য দিয়ে পানির বা তরল পদার্থের একটা কঠিন, হ্যাঁ মাটির পাত্রে কৈশিক ছিদ্র থাকে, ভেরি গুড বলতে পারো। তারপর এটা ছাড়াও আমরা ছোটোখাটো কোনো একটা গ্লাস দিয়ে কৈশিক নল বানায় নিতে পারি। মাটির পাত্রকে যখন তুমি যেহেতু গল্প বলছো একটু বলি, মাটির পাত্রটাকে তুমি যখন জুম ইন করে দেখবা ছোটো ছোটো অনেকগুলো কৈশিক ছিদ্র পাওয়া যাবে, এগুলো ছিদ্র, রাইট? আর এখানের মধ্যে হচ্ছে তোমার কৈশিক নল, দুইটাতেই সেম কাজই হয়। হ্যাঁ, সো এখানে মাটির পাত্র অনেকগুলো ছিদ্র নিয়ে অনেকগুলো নলের মতো চিন্তা করা যায়, আর এখানে আমরা পড়ছি শুধুমাত্র একটা নল নিয়ে, ঠিক আছে? সো আমরা একটা নল নিয়ে এই জিনিসটা পড়বো, বুঝি নাই? পানি পড়ে না কেন? এইটাই তো বিষয় স্যার। এখানেই হচ্ছে পানির স্পর্শ, পৃষ্ঠটান টিষ্ঠটানের কাজটা সব কিছু করে পানি পড়ে তো। মাটির পাত্র পানি একটু চুপসে বের হয়ে চলে আসে তো, কিন্তু এটা বের হয়ে আস্তে আস্তে ততক্ষণে তুমি এটা খাই ফেলতেছো, খায়া পেটে। আর এটা বের হয়ে তুমি বলতে স্যার ফ্লোর ভিজাই ফেলতেছে না কেন? ফ্লোর ভিজানোর আগে তোমাদের চ্যাপ্টার 10 পড়াইছি না, আদর্শ গ্যাস জলীয় বাষ্প পড়াইছি না? এটার উপর হরে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, আর এই বাষ্পায়িত হওয়ার সময় তাপটা কার কাছ থেকে নিয়ে নিচ্ছে? পাত্র থেকে নিয়ে নিচ্ছে। পাত্র ঠান্ডা হয়ে যাচ্ছে, পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, না এত তাড়াতাড়ি হয় না তো, কয়েক ঘন্টা রাখতে হইতো। কয়েক ঘন্টা রাখলে কিছুক্ষণ বাষ্পায়িত হইলে সুপ্ততাপ গ্রহণ করে পাত্রটাকে ঠান্ডা করে ফেলে। পাত্র ঠান্ডা হইলে কি ঠান্ডা হয়ে যায়? ভেতরের পানি ঠান্ডা হয়ে যায়। হয়েছে? আর না, কোয়েশ্চেন করতে নিলে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় চলে যাব, সারাদিন উত্তর দিতে পারবো, কিন্তু মূল পড়া হবে না আমাদের। হ্যাঁ, সবই বুঝাবো, বাস্তব সব কিছু ফিজিক্সে বোঝানো যায়। কৈশিকতা স্যার, আমরা কৈশিক নলের মধ্যে শুনো যেটা বলতেছিলাম, কৈশিক নল মানে কি? সূক্ষ্ম সরু নল, সূক্ষ্ম সরু সুষম নল, সূক্ষ্ম সরু সুষম নল। এটার মধ্য দিয়ে তরল পদার্থের অনেক সময় কি হয়? আরোহণ হয়, আর নিচে নামলে এটাকে কি বলে? অবনমন। আমার এক স্টুডেন্ট ছিল, সে বলতে কি অবরোহণ, তাই আমিও বলতাম অবরোহণ, ঠিক আছে? তো এটা হচ্ছে আরোহণ, উপরে ওটা আরোহণ, নমন নিচে, অবতরণ নিচে নামাকে অবনমন বলতেছি। অনেক সময় দেখা যায় উপরে উঠে যায়, অনেক সময় দেখা যায় নিচে নেমে যায়, ঠিক আছে স্যার? আরোহণ একটা, অবনমন একটা, ঠিক আছে স্যার? তুমি বুঝি নাই? না না, অবনমন, নমন নমন নেমে আসা আর কি, ঠিক আছে? সো কৈশিকতার জন্য লিখে রাখবা যে কৈশিক নলে তরলের, আচ্ছা কৈশিক নল কি আগে সেটা লিখতে হবে স্যার। কৈশিক নল কি সেটা আগে লিখতে হবে সংখ্যা লেখার সময়। সংখ্যা লেখার সময় বলবা অতি সূক্ষ্ম ও সুষম
ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট, অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। হ্যাঁ, সুষম ছিদ্র বিশিষ্ট, সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নলকে কৈশিক নল বলে। লিখছ? এবারে লিখবা কৈশিক নলে তরলের আরোহণ, হ্যাঁ, কৈশিক নলে তরলের আরোহণ বা অবনমনের তরলের আরোহণ বা অবনমন, আরোহণ বা অবনমনের কি কি? অবনমন, 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 আরোহণ বা অবনমন, আরোহণ বা অবনমনের ঘটনাকে কৈশিকতা বলে। ঘটনাকে কৈশিকতা বলে। শেষ না স্যার? দেখো সূত্র দিব, সূত্র দিলেই শেষ আর কি। হ্যাঁ, সূত্র দিয়ে কয়েকটা কথা বলবো। 3টা মিনিট সময় দাও আমাকে স্যার, 3টা মিনিট সময় দাও। এখানে আমরা পৃষ্ঠটান কৈশিকতার ফলে যে পৃষ্ঠটান সূত্রটা পাই, এখান থেকে তোমরা এইচ বের করে নিবা। সেই পৃষ্ঠটান সূত্রটা একটু লিখো স্যার। উপরে হবে আর এইচ প্লাস r/3 রো জি ডিভাইডেড বাই 2 cos θ। এটা এখান থেকে তুমি এইচ বের করলে তোমার কি বের হয়ে যাবে? আরোহণ বা অবনমন বের হয়ে যাবে। তোমাকে তাহলে পৃষ্ঠটান জানা থাকতে হবে তরলটার। আর তিটা হচ্ছে তোমার এখানের মধ্যে স্পর্শকোণ, আর হইল কৈশিক নলের ব্যাসার্ধ। সবই এখানে লিখে দিচ্ছি, তাইলে আমি লিখি এখানে টি, পৃষ্ঠটান, তারপরে হচ্ছে তোমার তিটা হচ্ছে স্পর্শকোণ। রো জি আমি বলবো না এখানের মধ্যে, রো জি তোমরা যেটা ফিজিক্সে সবসময় ইউজ করো। রো মানে ঘনত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে তোমার আরোহণ বা অবনমন। এই পানির ঘনত্ব, তরলের নিয়ে তো কাজ করতেছি এখানে। আচ্ছা তাহলে লিখে দিই সেটাও। রো হচ্ছে তরলের ঘনত্ব, কোনটার একক? টি, টি এর একক। হ্যাঁ অবশ্যই, আমরা তো উচ্চতা চাচ্ছি, সবগুলো রাশি আমরা জানি, জাস্ট এগুলাকে প্রকাশ করতেছি। স্মল আর হচ্ছে তোমার নলের ব্যাসার্ধ, আর নলের ব্যাসার্ধ, আর নলের ব্যাসার্ধ। স্যার এখানের মধ্যে দেখো আরোহণ যদি হয়, এদিকে একটু খেয়াল করতে হবে স্যার, এটা আরোহণ যদি হয় এইচ এর মান পজিটিভ বসাবো, অবনমন হলে এইচ এর মান নেগেটিভ বসাবো। আরোহণ হলে এইচ এর মান পজিটিভ বসাতে হবে, অবনমন হলে এইচ এর মান নেগেটিভ বসাতে হবে। পার্থক্য শুধু এই জায়গার মধ্যে, ঠিক আছে স্যার? কিন্তু আমরা সহজ করে ফেলার জন্য, এটা যে কোনো নলের জন্য হিসাব করলে, কিন্তু কৈশিক নলের জন্য আমরা জানি কি, কৈশিক নলের জন্য r/3 ভেরি ভেরি লেস দেন এইচ। কার জন্য? কৈশিক নলে, কৈশিক নলে, নলে আর এইচ রো জি। তাইলে আমরা একেবারে এইচ প্লাস r/3 কে কি করতে পারি?
এইচ লিখে ফেলতে পারি, এই পুরো জিনিসটাকে রিপ্লেস করে এইচ লিখে ফেলতে পারি, কারণ r/3 হচ্ছে বিন্দু পরিমাণ বাড়া, বলছে বিন্দু পরিমাণ বাড়ছে, এটার আমি পাত্তাই দিলাম না, কারণ আর হচ্ছে এইচের চেয়ে অনেক বেশি ছোট। যদি এইচ হয় 30 মিটার, এটা হবে 001 মিটার, তাহলে 30.001 মিটারকে 30 মিটারিতে বলা যায়, ঠিক না? তো কৈশিক নলের জন্য সেটাকে আমরা প্রায় এইচ ধরে ফেলতে পারি, ঠিক আছে? এরপরে আরেকটা কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে তোমার পানির জন্য বা পানি ও পরিষ্কার কাচের জন্য। কাচের কৈশিক নলে শোনো, g/2 কসটাকেও আমরা বাদ দিয়ে দিই, কারণ কজের যে ক্ষুদ্র মান আসে এইটাও প্রায় 1-এর সমান থাকে, সেইভাবে করে আমরা করে ফেলতে পারি। তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো সূত্র, নিচের দুটো সূত্র, এইটা একটা, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর একদম উপরেরটা না দরকার পড়ে না আর কি, হ্যাঁ। হ্যাঁ, পরিষ্কার কাঁচ যদি হয় 8-এরও কম হয়ে যায় অনেক সময়, কারণ কাঁচ তো অনেক অনেক রকম কাঁচ আছে এই দুনিয়াতে, অনেক রকম কাঁচ আছে, কিছু কিছু কাঁচের জন্য প্রায় একেবারে শূন্যের কাছাকাছিও চলে যায়। নর্মালি বাস্তবে যেটা আমরা কাজ ইউজ করি বেশিরভাগ সময় সেটাই 8 ডিগ্রি হয়। ইভেন তোমরা cos 8 ডিগ্রি বসাও তো দেখি কত আসে, cos 8 ডিগ্রি ক্যালকুলেটার বসে আমাকে বলো। 0.99 দেখছো? সো হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 1, 99 কত? 99026, তো 0.99 তো প্রায় 1ই, হ্যাঁ। 1799 ভাগ, তো 1799 100-এর মধ্যে 99 পাইলে তুমি কি বলো? ভালো করছি তো, হ্যাঁ। ওকে, তো আসো স্যার আমরা তো এইটুকুই। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা স্যার, স্পর্শকোণ যদি তোমার সূক্ষ্মকোণ হয় তাহলে আরোহণ হবে, স্পর্শকোণ স্থূলকোণ হলে অবনমন হবে, এটা লিখে রাখো। স্পর্শকোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90-র চেয়ে ছোট হইলে, থিটার মান 90-র চেয়ে ছোট হইলে আরোহণ হবে, আরোহণ হবে না, আরোহণ নলের ভিতরে। আর এটা চিত্র তোমাদেরকে দেখায়, এই যে চিত্র, এই যে এখানের মধ্যে আমরা কৈশিক নল ঢুকাইছি, আরোহণ করবে। সূক্ষ্মকোণ হলে আরোহণ, স্পর্শকোণ সূক্ষ্মকোণ হলে আরোহণ, আর স্পর্শকোণ স্থূলকোণ হলে অবনমন হয়। সূক্ষ্মকোণ হলে আরোহণ, স্থূলকোণ হলে অবনমন হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার, তোমাদের চ্যাপ্টার মোটামুটি এখানের মধ্যেই শেষ। বাকি ছোটোখাটো ইনফরমেশন যতটুকু আমি দেওয়ার চেষ্টা করছি দিলাম। তোমরা একটু বাকি জিনিসগুলো বই থেকে একটু পড়ে নেবা, গাইড থেকে একটু পড়ে নেবা, বইয়ে রিডিং পড়বা, গাইড করবা, শেষ স্যার। আর নেক্সট দিন আমরা প্র্যাকটিস শিট থেকে প্রবলেম করবো। আল্লাহ হাফিজ স্যার।